ঐক্যমত্য হলে আগামী মাসেই জুলাই সনদ আশা কমিশনের। বিএনপি চায় বিদ্যমান পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচন। 5 আগস্ট সাধারণ ছুটির সিদ্ধান্ত সরকারের। জাতিকে মূর্খ করে রাখতে চেয়েছিল আওয়ামী লীগ, সেমিনারে মন্তব্য। গ্রামে গঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান সরকারি হয়েছে, তবে শিক্ষার্থীরা ক্লাসে যায় না, মঈন খানের মন্তব্য। ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে বৃহস্পতিবারও উত্তাল ছিল নগর ভবন। উচ্চ পর্যায়ে আলোচনা করে শীঘ্রই সমাধান জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। পাল্টাপাল্টি হামলায় কাঁপছে ইরান ইসরায়েল, সিদ্ধান্ত বাস্তবায়নে বেকায়দায় ট্রাম্প। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আজ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, রাষ্ট্রের মূলনীতি এবং নির্বাচনী এলাকা নির্ধারণ নিয়ে ঐক্যমত্যে পৌঁছালেই জুলাই মাসে জুলাই সনদ করা সম্ভব বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। বিদ্যমান পদ্ধতিতেই রাষ্ট্রপতি নির্বাচন সম্ভব বলে বিএনপি মনে করে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। প্রধানমন্ত্রী পরপর 2 মেয়াদের বেশি নির্বাচিত হতে পারবেন না, এতে অন্যান্য সব দল একমত হলেও বিএনপি বলছে 2বারের পর 1 মেয়াদ বিরতি দিয়ে আবার নির্বাচন করতে পারবেন। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। প্রধানমন্ত্রীর মেয়াদ, সংবিধান ও রাষ্ট্রের মূলনীতি এবং নির্বাচনী এলাকা নির্ধারণ নিয়ে বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠকে বসে 29টি রাজনৈতিক দল। সভার সূচনা বক্তব্য রাখেন ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। জানান, সংস্কার কমিশনের সংলাপের পরপরই প্রকাশিত হবে জুলাই ঘোষণাপত্র। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা নিয়ে আলোচনা করেছি। সংবিধানের রাষ্ট্রপতির নির্বাচন প্রক্রিয়ার যে বিধান আছে 48-এর 1 অনুচ্ছেদ, সেটা নিয়ে আলোচনা হয়েছে এবং এই বিষয়ে প্রায় সকল দলই একমত হয়েছেন যে সংবিধানের 48 অনুচ্ছেদের 1 উপঅনুচ্ছেদ পরিবর্তন করতে হবে। বৈঠক শেষে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা জানান, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনতে একমত বেশিরভাগ দল। যে আইডিয়াগুলো নিয়ে আলোচনা হয়েছে তাতে করে এই আলোচনাও এসছে যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বারগণ, স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের ইলেক্টেড প্রতিনিধিগণ, পৌরসভা, সিটি কর্পোরেশন সহ জেলা পরিষদ সহ তারা এখানে ভোটার হবেন কিনা, এই আলোচনা ওখানে এসছে। তো বিভিন্ন রকমের মতভেদের কারণে রাষ্ট্রপতির ইলেকটোরাল কলেজ সম্পর্কে যেহেতু সিদ্ধান্ত আসা যায়নি, সেটাও পরবর্তীতে আলোচনার জন্য পেন্ডিং রাখা হয়েছে। আমরা নীতিগতভাবে এক্সটেন্ডেড ইলেকটোরাল কলেজের পক্ষে প্রেসিডেন্টের নির্বাচনের জন্য, কিন্তু আমরা একটা কথা বলেছি যে লোকাল গভর্নমেন্ট নির্বাচনটিও কেয়ারটেকার সরকারের অধীনে হইতে হবে, যেমনিভাবে পার্লামেন্ট নির্বাচন কেয়ারটেকার সরকারের অধীনে হবে। আমরা দেখেছি যদি একজনই বারবার প্রধানমন্ত্রী হতে থাকে তখন ইন্টারপার্টি যে ডেমোক্রেসি, এই ইন্টারপার্টি ডেমোক্রেসি কখনোই থাকে না। আপনি যদি দেখেন বিগত সময়ে যারা ক্ষমতায় এসছে বা সম্ভাব্য ক্ষমতায় যারা আসতে পারে, আপনি দেখবেন যে নির্দিষ্ট পরিবারের বাহিরে আসলে এই দলকে নেতৃত্ব দেওয়ার মতো করে আমাদের আসলে সম্ভাব্য গণতান্ত্রিক অপশন কিন্তু আমাদের নেই, যেটি গণতন্ত্রের জন্য খুব বেশি ইতিবাচক নয়। 2 কক্ষে 500 আপনার সদস্য এবং এক্সটেন্ডেড 76 জন, 576 জন, এইটাকে ইলেকট্রাল কলেজ হিসেবে বিবেচনা করার পক্ষে আমাদের দলের মতামত। কিন্তু এখানে কিছু কিছু দলের মতামত হচ্ছে পুরো 70,000 জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে শুরু করে সবাই, সংসদ, এবং অনেক দলের মতামত হচ্ছে শুধুমাত্র পার্লামেন্টের 2 কক্ষ, কিন্তু ভোট হবে গোপন ব্যালটে। এখানে কিন্তু সবাই একমত। সংলাপে অংশ নেয়া নেতারা আরো জানান, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিদ্যমান অবস্থা পরিবর্তনে প্রায় সবাই একমত। ইলেকটোরাল কলেজ, পার্লামেন্টের উচ্চকক্ষ ও নিম্নকক্ষ, জেলা পর্যায়ে এবং ইউনিয়ন পর্যায়ে গোপন ব্যালটে ভোট দেওয়ার ব্যাপারেও মতৈক্য হয়েছে বেশিরভাগ দলের। আগে যেটা ছিল শুধুমাত্র নিম্নকক্ষের পার্লামেন্টের মেম্বাররাই শুধু রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতেন, এখন উচ্চকক্ষ যদি হয় উচ্চকক্ষের সদস্যরা ভোট দিবেন। এখানে গুণগত কথা যেটা, সেটা হচ্ছে আগে 70 অনুচ্ছেদে দলের প্রার্থীর বিপক্ষে ভোট দেওয়ার ক্ষমতা ছিল না। এখন 70 অনুচ্ছেদে আমরা যে অ্যামেন্ডমেন্টটা এনেছি বা সংস্কারটা করেছি, সেখানে দলের প্রার্থীর বিরুদ্ধেও সংসদ সদস্যরা ভোট দিতে পারবেন। সকলেই ঐক্যমত্য হয়েছেন যে প্রায় সবাই যে বিদ্যমান ব্যবস্থা যেটা আছে সেটার একটা বদল ঘটাতে হবে এবং সেখানে ইলেকট্রাল কলেজ
তৈরি করার ব্যাপারে আসলে একটা প্রস্তাব আছে। এখন এই ইলেকট্রাল কলেজের বিষয়েও ঐকমত্য একভাবে আছে, কিন্তু ইলেকট্রাল কলেজ কি আকারে হবে সে বিষয়ে কোনো ঐকমত্য তৈরি হয়। আমরা আশা করি আজকে পর্যন্ত গতকালকের মতন আলোচনাটা খুব হতাশাব্যঞ্জক হয়নি। আজকে আলোচনাটা অনেকখানি ইতিবাচক। আমরা চিন্তা বা মতামতের ঐক্যটা অনেকখানি আমরা কাছাকাছি এসছি। সর্বশেষ আমরা ধরে নিতে পারি যে আমরা ধরে নিচ্ছি উভয় কক্ষের সদস্যরা তাদেরকে নিয়ে যে নির্বাচক মণ্ডলী বা ইলেকটোরাল কলেজ তাদের গোপন ব্যালটে সেখানে রাষ্ট্রপতি নির্বাচন হবেন। দু একটি দলের আলোচনা বা প্রস্তাবে প্রাধান্য দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন কেউ কেউ। সংলাপে স্বৈরাচারের দোসরদের অংশ নেওয়ার অভিযোগ তুলে আপত্তিও জানিয়েছে কোনো দল। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। 5 আগস্টকে ছাত্র জনতার গণ অভ্যুত্থান দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, এই দিবসটি যাতে জাতীয় দিবস হিসেবে পালন করা যায় সেজন্য উপদেষ্টা পরিষদে আলোচনা হবে। 5 আগস্টকে ছাত্র জনতার গণ অভ্যুত্থান দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থান দিবসের আগেই জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা হবে। এই ঘোষণাপত্র প্রণয়নে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়। এই কমিটি সকল অংশীজনের সাথে বৈঠক করে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করবেন বলেও জানান তিনি। এ সময় সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেন, 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হবে ছাত্র জনতার গণ অভ্যুত্থান দিবস। তবে 5 আগস্টের দিনটি সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে বলেও জানান তিনি। এই দিবসটি যাতে জাতীয় দিবস হিসেবে পালন করা যায় সেজন্য উপদেষ্টা পরিষদে আলোচনা হবে বলেও জানান মোস্তফা সরোয়ার ফারুকী। ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের তারা এসব তথ্য জানান। নেতৃত্ব দিবেন হচ্ছে ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ, আমাদের প্ল্যানিং অ্যাডভাইজার। সেখানে আরও কয়েকজন অ্যাডভাইজার থাকবেন। তো ওনার নেতৃত্বে এনারা কাজ করবেন আমাদের স্টুডেন্টদের সাথে, পলিটিক্যাল পার্টিগুলোর সাথে করে ওনারা একটা জুলাই প্রোক্লেমেশনটা খুব দ্রুত যাতে এটা তৈরি করা যায় সেই জন্য ওনারা কাজ করবেন। জুলাইয়ের 1 তারিখ থেকে আমাদের কর্মসূচি শুরু হবে, কিন্তু মূল ইভেন্ট কিক অফ হবে জুলাইয়ের 14 তারিখ থেকে এবং এটা চলবে 5 আগস্ট পর্যন্ত। এবং আমাদের এই কর্মসূচির মূল উদ্দেশ্যটা হচ্ছে জুলাইতে যেরকম পুরো বাংলাদেশ এক হয়েছিল আবার সেই অনুভূতিটাকে ফিরিয়ে আনা। সেই অনুভূতিটা আমাদের মধ্যে আছে, জাস্ট রিইনফোর্স করা সেটাকে। 5 আগস্ট একটা ছুটি ঘোষণা করা হবে, সেটা হচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থান দিবস হিসাবে পালিত হবে। এটা এবছর থেকে প্রতি বছরই পালিত হবে। 24 জুলাই আগস্ট গণ অভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন করবে বিএনপি। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন শীর্ষক কমিটিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে আহ্বায়ক, অধ্যাপক ডক্টর মোর্শেদ হাসান খানকে সদস্য সচিব করা হয়েছে। জুলাই আগস্টের আমাদের গৃহীত কর্মসূচিগুলো সেগুলো বাস্তবায়ন করব, সেটি নিয়ে আমরা এখানে দীর্ঘক্ষণ আলাপ আলোচনা করেছি। আমাদের এখানে উপস্থিত নেতৃবৃন্দ অত্যন্ত চমৎকারভাবে বিশ্লেষণী বক্তব্য রেখেছেন এবং সেখান থেকে আমরা অনেক তথ্য এবং অনেক পয়েন্ট নিয়ে সেগুলো সাজিয়ে আমরা বিভিন্ন উপকমিটির মাধ্যমে আমরা সেটা 1 জুলাই থেকেই বাস্তবায়ন করা শুরু করব। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, বিগত সরকার 17 বছরে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। গ্রামগঞ্জের স্কুল সরকারি হয়েছে ঠিকই, তবে শিক্ষক শিক্ষার্থীরা ক্লাসে যায় না। এজন্য অবশ্য তারা দায়ী নয়, আওয়ামী লীগ সরকার জাতিকে মূর্খ করে রাখতে চেয়েছিল বলেও মন্তব্য করেন তিনি। বিএনপির এই সিনিয়র নেতা বলেন, দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি চালু করেছিলেন, যার সুফল দেশবাসী পেয়েছে। দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাদা দলের সেমিনারে এসব কথা বলেন ডক্টর মঈন খান। আলোচকরা বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইসলামী মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষা কাঠামো গড়ে তোলার পক্ষে ছিলেন। এর মধ্যে একটি মূল্যবোধ ভিত্তিক নৈতিক শিক্ষা ব্যবস্থা গঠনের অভিপ্রায় ছিল তার। জিয়াউর রহমান ছিলেন দেশপ্রেমিক, দূরদর্শী রাষ্ট্রনায়ক, যিনি শিক্ষাকে জাতি গঠনের মূল উপাদান হিসেবে বিবেচনা করতেন। তার গৃহীত উদ্যোগ ও শিক্ষাবান্ধব নীতিমালা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছে। রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য বিরোধী রাজনৈতিক শক্তি ও ভিন্ন মতাবলম্বীদের দমনে জঙ্গি বিরোধী অভিযানের নামে গুমকে ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছেন
গুম কমিশনের চেয়ারম্যান বিচারপতি মইনুল হোসেন চৌধুরী। 1850 জনের গুমের অভিযোগের মধ্যে 253 জনকে গুম করার অকাট্য প্রমাণ কমিশন পেয়েছে বলে জানান তিনি। এসব গুমে দেশের গোয়েন্দা বাহিনীর পাশাপাশি ভারতীয় গোয়েন্দারাও জড়িত ছিল বলে জানান কমিশন চেয়ারম্যান। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। বিগত আওয়ামী লীগ সরকারের সময় সবচেয়ে বড় অভিযোগ ছিল গুমের। বিরোধী মতের লোকজনকে বাড়ি বা অন্য কোথাও থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ধরে নিয়ে পরে তা অস্বীকার করা ছিল সাধারণ ঘটনা। এ নিয়ে অন্তর্বর্তী সরকার গঠিত গুম কমিশন বৃহস্পতিবার রাজধানীতে সংবাদ সম্মেলন করে। এতে কমিশনের চেয়ারম্যান বিচারপতি মইনুল হোসেন চৌধুরী বলেন, গুমের সাথে সবচেয়ে বেশি জড়িত ছিল এলিট ফোর্স র্যাব। গুমের 1850টি অভিযোগের মধ্যে 253টির অকাট্য প্রমাণ পাওয়ার দাবি করেন তিনি। বাকিগুলোর তদন্ত চলছে বলে জানান কমিশন চেয়ারম্যান। অন্তর্বর্তীকালীন এই প্রতিবেদনে প্রায় 1850 অভিযোগ বিশ্লেষণের মধ্য থেকে 253 জন গুমের শিকার ব্যক্তির তথ্য উপস্থাপন করা হয়েছে। শুধুমাত্র এই 253 জন সমসাময়িক প্রমাণ দাখিল করতে সক্ষম হয়েছেন, বাকিরা হননি। কারণ তখন এসব ক্ষেত্রে জিডি করতে গেলে জিডি নেওয়া হতো না। গুম অবস্থা থেকে ফেরতের সময় তাদের সন্ত্রাস বিরোধী মামলা সহ বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো হয়। অর্থাৎ রাষ্ট্রীয় কোনো একটি সংস্থা স্বীকার করে নেয় যে ব্যক্তিটি তাদের হেফাজতে আছে। এই ভিকটিমরা জীবিত আছেন, তাই তারা কমিশনকে জানাতে পেরেছেন যে তারা রাষ্ট্রীয় হেফাজতে গোপন আটক কেন্দ্রে বন্দী ছিলেন। গুমের সাথে বাংলাদেশের পাশাপাশি প্রতিবেশী দেশের গোয়েন্দারাও জড়িত ছিল জানিয়ে তিনি বলেন, ভারতের জেলে বন্দীদের বিষয়ে জানতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে। এখনো যারা পারপিটেটরস অফ এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সেস তারা এখনো ওদেরকে থ্রেট করতেছে, এবং যে থ্রেট করছে সে আমাদের কাছে অডিও রেকর্ডও আছে। আগে যারা গুমের সাথে জড়িত ছিল তারা এখনো পজিশনস অফ অথরিটিতে আছে বা আপনার বিভিন্ন আপনার পদবিতে আছে বা ক্ষমতায় আছে। তাদেরকে কি করবে বা কি করবে না সেটা সরকারের ব্যাপার, সেটা আমাদের কোনো ব্যাপার না। দ্যাট ইজ নান অফ আওয়ার বিজনেস। গুমের বিষয়ে তদন্ত করতে সারা দেশে 16টি গোপন বন্দিশালা পরিদর্শনের কথা জানান বিচারপতি মইনুল হোসেন চৌধুরী। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের পদ বুঝিয়ে দেওয়ার দাবিতে গত কয়েকদিনের মতো বৃহস্পতিবারও নগর ভবনে অবস্থান কর্মসূচি পালন করেছেন ঢাকাবাসী। এই কর্মসূচিতে অংশ নিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মচারীরাও। এ সময় বক্তারা অভিযোগ করেন, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ষড়যন্ত্র করে সকল দায় ইশরাক হোসেনের ওপর চাপানোর অপচেষ্টা চালাচ্ছেন। আরও জানাচ্ছেন নিয়াজ মাকদুম। বৃহস্পতিবার সকাল থেকেই নগর ভবনে আসতে থাকেন ঢাকাবাসীর ব্যানারে আন্দোলনে অংশ নেয়া সর্বস্তরের মানুষ। আগ থেকেই এই কর্মসূচিতে যোগ দিতে অপেক্ষায় ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন কর্মচারীরা। আন্দোলনকারীদের সম্মিলিত স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো নগর ভবন প্রাঙ্গণ। তারা বলছেন, উপদেষ্টা সজীব ভুঁইয়া শপথ ভঙ্গ করেছেন। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মেয়র পদ নিয়ে তালবাহানা করছেন তিনি। অধিকার বুঝিয়ে না দেওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান আন্দোলনকারীরা। বিভিন্নভাবে কালক্ষেপণ করা হয়েছে, নজিরবিহীনভাবে উপদেষ্টারা এ বিষয়ে তাদের শপথ ভঙ্গ করে কথাবার্তা বলছে। সিটি কর্পোরেশনগুলোতে তাদের পছন্দ মতো লোক বসিয়ে শত শত কোটি টাকা বাণিজ্য করবে, দুর্নীতি করবে। সরকার যে কি চাচ্ছে সেটি আমরা বুঝতে পারছি না। ইশরাক এসে ময়লা নিষ্কাশন, আপনার গিয়ে যে মশা নিধন আর পরিবেশ, এগুলার জন্য কাজ করতেছেন। ন্যায্য পানা ইশরাক ভাইকে মেয়রের শপথ পড়াই, ইশরাক ভাইয়ের দায়িত্বটা বুঝিয়ে দাও। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের পদ বুঝিয়ে দেওয়ার দাবিতে শুক্রবার বিরতি দিয়ে শনিবার থেকে কর্মসূচি চলবে বলে জানিয়েছেন ঢাকাবাসী আন্দোলনের প্রধান সমন্বয়কারী সাবেক সিনিয়র সচিব মশিউর রহমান। তিনি অভিযোগ করেন, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ষড়যন্ত্র করে সকল দায় ইশরাক হোসেনের উপর চাপানোর অপচেষ্টা চালাচ্ছেন। এই সজীব ভুঁইয়া নগরবাসীর লাইট বন্ধ করতে চাচ্ছে, ময়লা আবর্জনা পরিষ্কার করতে বাধা দিচ্ছে, বার্থ সার্টিফিকেট দিতে নিষেধ করছে। সব নাগরিক সুবিধা যেটা আসিফ ভুঁইয়া বন্ধ করেছে, ষড়যন্ত্র করতেছে, এগুলো আমরা প্রতিবাদ করব, এগুলার বিরুদ্ধে আমরা সোচ্চার হব, যাতে নগরবাসী নাগরিক সুবিধাদি পায়। মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে গত 14 মে থেকে আন্দোলনে নামে ঢাকাবাসী। নগরবাসীর সেবা বজায় রাখতে মস্ক নিধন কর্মসূচি সহ নানা কার্যক্রম হাতে নেন ইশরাক হোসেন।
নিয়াজ মাখদুম, বাংলা ভিশন, ঢাকা। এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ইস্যুতে উচ্চ পর্যায়ের আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সচিবালয় উপজেলা পরিষদের মাধ্যমে নির্মাণাধীন পাবলিক লাইব্রেরির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই তথ্য জানান। স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে নাগরিক সেবা যেভাবে বিঘ্নিত হচ্ছে তাতে এখন আর বসে থাকার সুযোগ নেই। এ বিষয়ে খুব দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এ সময় ডেঙ্গু পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, ডেঙ্গুর প্রকোপ নিয়ে সরকার সতর্ক রয়েছে। জানান, উত্তর সিটিতে সমস্যা না থাকলেও দক্ষিণ সিটি কর্পোরেশনে সংকটের মধ্যেই কিছু কাজ চলছে। এর আগে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণে ৪৪টি উপজেলায় পাবলিক লাইব্রেরির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। উপদেষ্টা বলেন, উন্নয়নমূলক কাজের সুষম বন্টন নিশ্চিত করতে চায় সরকার। কনসার্ন আছে এবং এই বিষয়ে আসলে প্রথম থেকেই এককভাবে সিদ্ধান্ত নেওয়ার কোনো বিষয় না। আপনারা জানেন যে মানে এই সরকারে আমরা গুড কোঅর্ডিনেশনের মাধ্যমে কাজ করে থাকি। একই সাথে যখন রাজনৈতিক দলগুলোর সাথে আমরা সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা বলি এবং সেটা রক্ষা করতে গেলে দায়িত্বশীল আচরণ আসলে প্রত্যেকের থেকেই প্রত্যাশিত। আমরা আমাদের পার্টটা দায়িত্বটা পালন করার চেষ্টা করছি, দায়িত্বশীল আচরণ করার চেষ্টা করছি। তবে এ বিষয়ে যেভাবে নাগরিক সেবা আসলে ডেডলকের দিকে যাচ্ছে, এ বিষয়ে আর আসলে চুপ থাকার মতো পরিবেশ পরিস্থিতি নেই এবং সরকারের উচ্চ পর্যায়ে এটা নিয়ে কনসার্ন আছে। সেখানে আলোচনার ভিত্তিতে যেটা সিদ্ধান্ত আসে আমি সেটাই বাস্তবায়ন করব। এবার ইরান ইসরায়েল যুদ্ধ প্রসঙ্গ। সপ্তম দিনে অব্যাহত ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা। ইরানের মিসাইল আঘাত হেনেছে ইসরায়েলের একটি হাসপাতাল সহ অন্তত 4টি স্থানে। এতে আহতের সংখ্যা 100 ছাড়িয়েছে। জবাবে ইরানের পারমাণবিক স্থাপনায় আবারও আঘাত হেনেছে ইসরায়েল। এই অবস্থায় শুক্রবার ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের সাথে বৈঠকে বসতে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এদিকে তেহরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থার পরিকল্পনায় অনুমোদন দিলেও বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্তহীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত মেহরাব হোসাইন খানের ডেস্ক রিপোর্টে। পাল্টাপাল্টি হামলার ষষ্ঠ দিন বুধবার ইসরায়েল লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান। এই বহরে ছিল হাইপারসনিক মিসাইল। গত 6 দিনের হামলায় এই প্রথম ব্যবহার হয়েছে দূরপাল্লার বিশেষায়িত ক্ষেপণাস্ত্র সিজিল। পরদিন সকালেও ঝাঁকে ঝাঁকে মিসাইল আর ড্রোন ছড়ে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত রেখেছে ইরান। রাজধানী তেল আবিব সহ ইসরায়েলের মধ্য ও দক্ষিণাঞ্চলের 4টি এলাকায় আঘাত হানে ইরানের ক্ষেপণাস্ত্র। ধসে পড়ে সরকা হাসপাতালের ছাদের একাংশ। অর্ধলক্ষাধিক ফিলিস্তিনিকে হত্যাকে অপরাধ মনে না করা দখলদার ইসরায়েলের দাবি, হাসপাতালে ইরানের হামলা যুদ্ধাপরাধ। চরম ক্ষুব্ধ ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটসের অভিযোগ, ইরানের কাপুরুষ স্বৈরশাসক নিজে সুরক্ষিত বাংকারে থেকে হাসপাতাল আর আবাসিক ভবনে হামলা চালাচ্ছেন। ইরানের একাধিক স্থানে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্তের তালিকায় আছে তেহরানে অবস্থিত পুলিশ সদর দপ্তর আর রেড ক্রিসেন্ট সদর দপ্তর। ইরানও পাল্টা প্রতিরোধে ইসরায়েলের একটি হারমেস ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, বুধবার রাতে তেহরান থেকে 250 কিলোমিটার দক্ষিণে নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে বিমান হামলা হয়েছে। দাবি করা হয়েছে ওই কেন্দ্রটি পারমাণবিক অস্ত্র তৈরির কাজে ব্যবহার হচ্ছিল। হামলা হয়েছে যদিও হামলার 24 ঘন্টা না যেতেই আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এর প্রধান রাফেল গ্রোসি জানিয়েছেন, ইরান পারমাণবিক বোমা তৈরি করছে এমন শক্ত কোনো প্রমাণ নেই। CNN এ দেয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, মূলত হামলা চালানোর যৌক্তিক ক্ষেত্র তৈরির জন্যই এমন অভিযোগ তোলা হয়েছে। এদিকে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংবাদ সম্মেলনে অবধারিতভাবে উঠে আসে ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলার প্রসঙ্গ। এত ধ্বংস, এত মৃত্যু দেখে বিরক্ত বোধ করছি। এখন অনেক দেরি হয়ে গেছে। পরিস্থিতি আর 1 সপ্তাহ আগের মতো নেই। আমি কি করব সেটা কেউ জানে না। এ বিষয়ে আমার পরিকল্পনা থাকলেও তা চূড়ান্ত করিনি। একদম শেষ মুহূর্তে সিদ্ধান্ত নিতে পারি। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আশা করছি খুব ভালোভাবে এই যুদ্ধে জয়ী হোক ইসরায়েল। একই দিন হোয়াইট হাউসের বাইরেও সাংবাদিকদের প্রশ্নে হামলার বিষয়ে সিদ্ধান্তহীন ট্রাম্প দাবি করেছেন, ইরানের প্রতিনিধিদের ওয়াশিংটনে এসে আলোচনায় বসার প্রস্তাব দেয়া হলেও এখন অনেক দেরি হয়ে গেছে। ট্রাম্পের এই মন্তব্যের রেশ না কাটতেই শুক্রবার জেনেভায় ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিকদের সাথে বৈঠকে বসার খবর দিয়েছে ইরান। বলা হচ্ছে, যুক্তরাজ্য, ফ্রান্স আর জার্মানির পররাষ্ট্রমন্ত্রীদের অনুরোধে বৈঠকে বসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এই খবরে কূটনৈতিক তৎপরতার উপর ভর করে শিগগিরই পাল্টাপাল্টি হামলা, ক্ষয়ক্ষতি আর প্রাণহানি বন্ধে আশার আলো দেখছেন অনেকে। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।
এদিকে ইরান ও ইসরায়েল পাল্টাপাল্টি সংঘর্ষে উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। এমন পরিস্থিতিতে শুক্রবার জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফেন ডুজারিক জানিয়েছেন, ইরান ইসরায়েল পাল্টাপাল্টি সংঘর্ষে বেসামরিক মানুষের হতাহতের ঘটনাকে মর্মান্তিক এবং ঘরবাড়ি ও গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোর ক্ষয়ক্ষতির নিন্দা জানিয়েছেন গুতেরেস। সংঘাতের অবসানে শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকটি হবে স্থানীয় সময় সকাল 10টায়। সহিংসতায় যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ অংশগ্রহণের অভিযোগ নিয়ে আলোচনার অনুরোধ জানিয়েছে ইরান। এতে সমর্থন দিয়েছে রাশিয়া, চীন ও পাকিস্তান। আড়িয়াল বিলকে জীববৈচিত্র্য এলাকা হিসেবে গড়ে তুলতে অবৈধ বাঁধ ভেঙে দেয়া হবে জানিয়েছেন পানি সম্পদ ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বৃহস্পতিবার বিকেলে পানি ভবনে এক কর্মশালায় রিজওয়ানা হাসান বলেন, আড়িয়াল বিলে অবৈধ বাঁধ দিয়ে যদি কেউ মাছ চাষ করে তা ভেঙে দিতে হবে। তবে যদি মানুষ চলাচলের জন্য বাঁধ দেয়া হয় সেক্ষেত্রে বিকল্প ব্যবস্থা নিতে হবে। সেখানে সাঁকো নির্মাণ করে চলাচলের ব্যবস্থা করে দিতে হবে। তবে কোনোভাবে নদীর পানি কিংবা হাওরের পানি প্রাকৃতিকভাবে চলাচলে বাধাগ্রস্ত করা যাবে না। বলেন, বিলের ওপরে কারো জমি আছে দাবি করলেও তা ছেড়ে দিতে হবে। এ সময় স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, খাল নষ্টের জন্য আমরা নিজেরাই দায়ী। খালের ওপর দেয়া বাঁধ ভাঙার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অন্য কেউ ক্ষমতা এলে তার ছত্রছায়া আবার যেন বাঁধ নির্মাণ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। শিল্প ও গৃহায়ণ উপদেষ্টা আদিলুর রহমান এই প্রকল্পকে স্বাগত জানান। শ্রীনগর দোহার বেড়িবাঁধের কারণে 8টি খালের সাথে পদ্মা নদীর সাথে সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। আগামী সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা প্রচারে পোস্টার ব্যবহার করতে পারবেন না। রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা সংশোধন করে এই সিদ্ধান্ত নিতে চায় নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে সকালে নির্বাচন ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে রাজনৈতিক দল ও প্রার্থীর সংশোধিত আচরণ বিধির খসড়া চূড়ান্ত করা হয়। এটি ওয়েবসাইটে প্রকাশ করা হবে। পোস্টার ব্যবহার বাদ করার ব্যাপারে যেটা একটা সংস্কার কমিশনেরও একটা প্রস্তাব ছিল, আমরাও একমত হয়েছি। আমরা পোস্টার ব্যবহার বাদ দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছি। বর্তমানে যে এটা চূড়ান্ত হলে এটা প্রকাশিত হয়ে যাবে আমাদের ওয়েবসাইটে। উপরে লেখা থাকবে আরপিও সংশোধন সাপেক্ষে। সরকারি সেবা নিতে 31.67% নাগরিক ঘুষ দুর্নীতির শিকার, এমন তথ্য এসেছে পরিসংখ্যান ব্যুরোর সিটিজেন পারসেপশন বিষয়ক জরিপে। পরিসংখ্যান ব্যুরো বৃহস্পতিবার এই প্রতিবেদন প্রকাশ করেছে। দেশের প্রায় 46,000 থানার 18 বছরের বেশি বয়সী 84,807 জনের ওপর গত ফেব্রুয়ারিতে জরিপ চালানো হয়, যেখানে সরকারি সেবা গ্রহণ, শিক্ষা, স্বাস্থ্য সেবা প্রাপ্তির অগ্রগতি এবং নিরাপত্তা নিয়ে তথ্য সংগ্রহ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, সরকারি সেবা নিয়ে সাধারণ মানুষের ধারণা সন্তোষজনক মনে হলেও হয়রানি ও দুর্নীতি গ্রহণযোগ্য নয়। শিক্ষা ও স্বাস্থ্য সেবা নিয়েও বেশিরভাগ মানুষের অসন্তোষ আশাব্যঞ্জক নয় বলে মন্তব্য করেন পরিকল্পনা উপদেষ্টা। অ্যান্টি কারাপশনের মানুষরা যদি ঘুষ নিয়ে থাকে অফিসের ভিতরে ঘুষ নেবে না, অন্য জায়গায় বাইরে নয়, কাজে এটাও এখানে রেকর্ডেড হবে না এবং পরোক্ষভাবে নেয়। আরেকটা সমস্যা হলো যে যাদেরকে খুব কম দেখানো হচ্ছে তারাও যে কম, ওই অফিসগুলোতে যে কম ঘুষ দিতে হয় তা না। আমি শিক্ষা মন্ত্রণালয় থেকে এসেছি, তো শিক্ষা মন্ত্রণালয়ে প্রচণ্ড ঘুষ বাণিজ্য হয় এবং সেটা হয় যে বদলি বাণিজ্য। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। ঐক্যমত্য হলে আগামী মাসেই জুলাই সনদ আশা কমিশনের। বিএনপি চায় বিদ্যমান পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচন। 5 আগস্ট সাধারণ ছুটির সিদ্ধান্ত সরকারের। জাতিকে মূর্খ করে রাখতে চেয়েছিল আওয়ামী লীগ, সেমিনারে মন্তব্য। গ্রামে গঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান সরকারি হয়েছে, তবে শিক্ষার্থীরা ক্লাসে যায় না, মঈন খানের মন্তব্য। ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে বৃহস্পতিবার উত্তাল ছিল নগর ভবন। উচ্চ পর্যায়ে আলোচনা করে শীঘ্রই সমাধান জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। পাল্টাপাল্টি হামলায় কাঁপছে ইরান, ইসরায়েল। সিদ্ধান্ত বাস্তবায়নে বেকায়দায় ট্রাম্প। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আজ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshinews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshinews। ধন্যবাদ।